খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ২০১০ সালে সাধারণ কোটায় চাকরির আবেদন করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছিলেন মাসুদুর রহমান, শাম্মী আক্তার ও বেগম ফারজানা শাহ, কিন্তু তারা যথাযথ সনদ জমা দেননি। এখন পর্যন্ত একই পদে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে জাফর ইকবাল, নন্দগোপাল রায়, আব্দুল রহিম হাওলাদারও চাকরি পেয়েছিলেন উপযুক্ত সনদ ছাড়াই। তারাও এই ১৪ বছরে মুক্তিযোদ্ধার সনদ জমা দিতে পারেননি। এমনকি এই ৬ কর্মকর্তার চাকরির মূল আবেদনপত্র পাওয়া যাচ্ছে না খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায়। খাদ্য অধিদপ্তরেরই তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রমতে ওই কর্মকর্তাদের মূল আবেদনপত্র গায়েব হওয়ায় নথি সংরক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তর থেকে গত সপ্তাহে ওই সুপারিশ সংবলিত প্রতিবেদনটি খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি এখনও আমার কাছে আসেনি। এলে তদন্ত প্রতিবেদনের সুপারিশ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রশাসন এ.কে.এম মামুনুর রশিদ অবশ্য বলেন, আমরা প্রতিবেদন পেয়েছি, এখনও ঠিকমতো পড়া হয়নি। তদন্ত প্রতিবেদনের সুপারিশ আমলে নিয়েই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যতদূর জানি, অভিযুক্ত ব্যক্তিরা আদালতে রিট করে চাকরি করছেন। জানা গেছে, খাদ্য অধিদপ্তরে ২০১০ সালে ১০ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছিল, যার ৩০% ছিল মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্য কোটায়। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সনদ যাচাইয়ের জন্য ২০১৪ সালে খাদ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। নথি ঘেঁটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেখতে পায় ১৩ জনের মুক্তিযোদ্ধা সনদের বদলে পাঠানো হয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ, জেলা প্রশাসকের সনদ, প্রশংসাপত্র, মুক্তিযোদ্ধা সংসদ ও এম.এ.জি. ওসমানীর চিঠি। ওই ১৩ জন হলেন খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, ইসরাত জাহান, মাসুদুর রহমান ও মোহাম্মদ সাইদুজ্জামান, উপখাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন সিরাজি, সহকারী উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন, কণিকা রানী মণ্ডল, শেখ এজাজ আহমেদ, শাম্মী আক্তার, বেগম ফারজানা শাহ, জাফর ইকবাল, নন্দগোপাল রায় ও আব্দুর রহিম হাওলাদার। তারা বিভিন্ন জেলায় কর্মরত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হলে ভুয়া কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ১৩ জনকে বরখাস্ত করতে ২০১৫ সালে খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের দেয়া বেতন ভাতা ফেরত নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে বলা হয়েছিল। পাশাপাশি ওই জালিয়াতির সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধেও ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন অভিযুক্ত ব্যক্তিরা। সূত্রমতে, পরে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করায় ২০১৭ সালে দুজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় খাদ্য মন্ত্রণালয়, আরেকজনকে অব্যাহতি দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে। ঢাকার সাভার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সেলিম হোসেন বলেন, আমার বাবা প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। মন্ত্রণালয় থেকে সনদসহ কাগজপত্র চাওয়া হলে তা সরবরাহ করি। যাচাই-বাছাই শেষে আমাকে ও ইসরাত জাহানকে অভিযোগ হতে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। জানা যায়, বাকি ১০ জনই কর্মরত। এ নিয়ে অধিদপ্তরের তদন্ত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, ৬ জনের মূল আবেদনপত্রই খুঁজে পাওয়া যায়নি। তবে আবেদন গ্রহণের রেজিস্টার খাতায় এই ৬ জনের ৩ জন সাধারণ কোটায় আবেদন করেছেন বলে উল্লেখ আছে। রংপুরের গঙ্গাচড়ায় কর্মরত খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে রিট করেছি। দেখা যাক আদালত কি সিদ্ধান্ত দেন। শেরপুরে কর্মরত উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, আমরা মামলা করেছি। রায় পাওয়ার পরই এ বিষয়ে কথা বলব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা ১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের বাদ দিলে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। গতকাল রবিবার দুপুরে ঢাকার তেজগাঁও শিল্প অঞ্চলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা পরিষদ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সালমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। একমাত্র আপনাদের জন্যই আজ আমরা স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের হাতে সবুজ পাসপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলঙ্ক।
যশোরের শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল নামের বীর মুক্তিযোদ্ধার মরদেহ যশোরনরাইল সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। ২৭ মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। যশোরনরাইল সড়কের দুর্বাজুরি এলাকা থেকে যশোরের শার্শা উপজেলার নিখোঁজ হওয়া এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৯ মে সকালে দুর্বাজুরি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ। নিহত বীর মুক্তিযোদ্ধা রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ। পুলিশ জানায়, বুধবার সকালে নড়াইলসর সড়কের দুর্বাজুরি এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র এনআইডি দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নড়াইল সদর হাসপাতালে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ২৩ মে সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তারা। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স। আরও বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি আহসান হাবিব হাসান, ঢাকা জেলার সভাপতি ইকবাল হোসেন সহ প্রমুখ নেতারা। প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের প্রতিনিধি হিসেবে দপ্তর সমন্বয়ক মোহাম্মদ নূর আলম সর্দার ওই স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সংবিধান অনুযায়ী সামাজিক সমতা নিশ্চিত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে অন্যায়ভাবে বাতিল হওয়া মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, প্রতিবন্ধী ও জেলা কোটা পুনর্বহাল করতে হবে। অন্যথায় খুব শিগগিরই শাহবাগে লাগাতার অবরোধসহ সমগ্র বাংলাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সমাবেশে ঘোষিত ৬ দফা দাবিসমূহ হল, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটাসহ সকল কোটা পুনর্বহাল করতে হবে। স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসদের তালিকা দ্রুত প্রকাশ করে তাদের পরিবারের সবার নাগরিকত্ব বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ফেরত নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা পরিবারদের উপর হামলা, মামলা, হত্যা ও নির্যাতন বন্ধে বীর মুক্তিযোদ্ধা পরিবার নির্যাতন প্রতিরোধ সেল ও বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা শব্দসমূহ সংযোজন করে বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশপূর্বক ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নামে গুজব সৃষ্টি ও ঢাবি ভিসির বাসায় হামলাকারী এবং উস্কানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মানে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এখন থেকে নিজ নির্বাচনী এলাকার সব উন্নয়ন কর্মসূচি সাংসদের উপস্থিতিতে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার দুপুরে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। জানা যায়, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রধান অতিথি করে ফেনী ১ আসনের সব উন্নয়ন কর্মসূচি উদ্বোধনের উদ্যোগ নেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। যারা এ দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের এখনই সম্মানিত করার সময়। আগামী ২০ বছর পরে হয়তো আমরা তাদের পাব না। এজন্যই আমার নির্বাচনী এলাকার সব উন্নয়ন কর্মসূচি বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছি। আগামীতে তাদের নিয়ে একটি মিলনমেলা করার পরিকল্পনা রয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি মুক্তিযোদ্ধারা। বৃদ্ধ বয়সে নিজেদের সম্মানিত করায় সংসদ সদস্যের প্রশংসা করেছেন তারা। অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আগে মুক্তিযোদ্ধাকে অতিথি করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার কথা শুনেছি। তবে আজ আমাকে অতিথি করে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই অনুভূতি অনেক আনন্দের। প্রায় ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হলেও তাদের সবার বিরুদ্ধে মামলা হচ্ছে না। কেবল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার।
এছাড়া মুক্তিযোদ্ধা সেজে নেওয়া রাষ্ট্রীয় ভাতার টাকা সুদসহ ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র বলছে, মামলার দীর্ঘসূত্রতা ও মামলা চালানোর খরচ বিবেচনা করে দৃষ্টান্ত স্থাপনের জন্য কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের কথা জানানো হলেও তাদের তালিকা মন্ত্রণালয়ের সনদ ও গেজেট শাখায় নেই। তাই তাদের মধ্যে কতজন চাকরি নিয়েছিলেন সেই সংখ্যা এখনও অজানা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বলছে, তালিকা তৈরি প্রক্রিয়াধীন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, সনদ বাতিল হওয়া সবার ৮,০০০ বিরুদ্ধে মামলা করা কঠিন। যারা ভুয়া সনদে চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। যারা ভুল তথ্য দিয়ে ভাতা নিয়েছেন তাদের কাছ থেকে ওই টাকা ফেরত নেওয়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তিনি বলেন, এমনিতেই আদালত মামলায় ভারাক্রান্ত, তাই উদাহরণ হিসেবে কিছু মামলা করা হবে। মামলার খরচের বিষয়টিও আছে। মামলা কিভাবে চালানো যায় সে পরামর্শ চেয়ে আইনজীবীর কাছে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তালিকার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগের তালিকার সঙ্গে এখন মেলাতে হবে। যারা বাদ পড়েছে সেটা দেখলেই হয়। তালিকা হালনাগাদ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলব। এ বিষয়ে জামুকার মহাপরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তালিকা তৈরি প্রক্রিয়াধীন আছে, তাই এখনও মন্ত্রণালয়ে দেওয়া হয়নি। পর্তুগাল প্রবাসী মিজান মিয়াকে সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের ১৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয়। চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, নবনির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও বহির্বিশ্বে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নানাভাবে সহযোগিতা ও মানব সেবায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে জাগ্রত সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা পালন করা। সংগঠনের চেয়ারম্যান আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবার সুসংগঠিত না হইলে দেশ মহাসংকটে নিমজ্জিত হতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনে পাবনার ভাঙ্গুড়ায় পরাজিত হয়ে ইভিএম সিস্টেমকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান রোজ। জেলা কৃষক লীগের সহসভাপতি এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী মেয়র গোলাম হাসনাইন রাসেলের কাছে প্রায় ২৮,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,০৩,১০১ জন, এর মধ্যে ৩৪,৮৭৩ জন ভোটার ভোট প্রদান করে। স্থানীয়রা জানায়, পরাজিত প্রার্থী মেজবাউর রহমান রোজ দীর্ঘদিন ধরে প্রবাস জীবন যাপন করে গত ১ যুগ আগে দেশে আসেন। দেশে এসে তিনি একাকী জীবন যাপন করতে পছন্দ করতেন। এতে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তার। এক পর্যায়ে গত বছর তিনি বড় ভাই ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকনের প্রভাবে জেলা কৃষক লীগের সহসভাপতি হন। এর আগে গত উপজেলা পরিষদ নির্বাচনে মেজবাউর রহমান রোজ প্রার্থী হয়ে মাত্র ১,২৩৪ ভোট পান। এদিকে ফলাফল ঘোষণার পর রোজ মেজবাহুর রহমান নামে ফেসবুক আইডিতে ঘোড়া প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান ফলাফল ঘোষণার ১ ঘণ্টা পর অর্থাৎ রাত ৮:৩০টায় তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে পরাজিতের অভিজ্ঞতা থেকে আগামী ৩ ও ৪র্থ ধাপের প্রার্থীদের প্রতি অনুরোধ। ইভিএম ভুয়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা পদ্ধতি ও ক্ষমতাশালীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করছি। তার ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়ার পরপর রাজনৈতিক অঙ্গনসহ নানা শ্রেণী ও মহলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া, উঠে সমালোচনার ঝড়। আওয়ামী লীগ তথা সরকারি দলের একজন সক্রিয় পদধারী নেতা হিসেবে এমন সরকারের উদ্যোগে বিরোধিতা করায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া পরাজিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউর রহমান বলেন, আমার কাছে ইভিএম সিস্টেমটি ভুয়া মনে হয়েছে তাই বলেছি। এতে সরকার বিরোধী হলে করার কিছু নেই। কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন দিয়েছে এক ছেলে। অভিযুক্ত ছেলের নাম কামরুজ্জামান।
আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী, কাপাসিয়া থানা পুলিশ ও কাপাসিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান। কামরুজ্জামান স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। কাপাসিয়া থানার এসআই উজ্জ্বল হোসেন মল্লিক জানান, গতকাল দুপুরে নাজিম উদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, কামরুজ্জামান বখাটে ও নেশাগ্রস্ত, এজন্য তাকে একাধিকবার রিহ্যাব সেন্টারেও পাঠানো হয়েছিল। সম্প্রতি কামরুজ্জামান বাবা-মার কাছে বিভিন্ন পরিমাণে টাকা দাবি করতেন। কিন্তু নেশাগ্রস্ত কামরুজ্জামানকে ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে কলহ হতো। ঘটনার দিন যেন ঝগড়ার পর মা-বাবা ও তার বোনসহ তাদের এক আত্মীয়ের বাড়িতে চলে যান। পরে খালি বাড়িতে বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে যান কামরুজ্জামান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিতে শুরু করেছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০৪ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এই বিশেষ স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। এই স্মার্ট কার্ডের চিপের নিচ দিয়ে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা। স্মার্ট কার্ডে ৩ স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, সংগ্রামের মাধ্যমেই একটি দেশ স্বাধীনতা অর্জন করে। আমাদের মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে তা বিশ্বের ইতিহাসে স্মরণীয়। দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ চেতনার মূল্যবোধে ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধের ঝান্ডা প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত করতে হয়। এই বিশেষ স্মার্ট কার্ড যত্ন করে রাখার পরামর্শ দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সিইসি বলেন, এই কার্ড হারাবেন না। এটা বীরত্বের একটি স্মারক। হয়তো আপনি থাকবেন না, আপনার কার্ডটা থেকে যাবে। আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন সুখবর থাকছে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সব প্রস্তাবই নাকচ হয়ে গেছে। এদিকে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ সহ চলমান কোনো প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। শুধু ২টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা সমকালকে জানান, আসন্ন বাজেটে নতুন প্রস্তাব তেমন গুরুত্ব পাচ্ছে না। কৃচ্ছসাধন ও চলমান প্রকল্পের পাশাপাশি মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখাকেই এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। অবশ্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেওয়া প্রস্তাবে সবাই একমত হলেও অতিরিক্ত বরাদ্দ সাপেক্ষে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অপর একটি সূত্র বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ভাতা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে নেবেন। এর আগে ২০২১ সালে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ভাতা ১২,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করেছিলেন। এবার ২০,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করার পাশাপাশি অন্য ভাতা ও সম্মানী প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে ২,৮০৫ কোটি ৫ লাখ টাকা। প্রস্তাবিত হারে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়লে সব মিলিয়ে আগামী অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট দাঁড়াবে ৮,৫৬৬ কোটি ৪৩ লাখ টাকা। আগামী ৫ জুন সংসদে বাজেট উত্থাপনের কথা রয়েছে। জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সমকালকে বলেন, আমরা প্রস্তাব করেছি। অর্থ মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে সেটার বিভিন্ন দিক পর্যালোচনা করছে। আমরা চেষ্টা করছি। আগেই কিছু বলা যাচ্ছে না। বাজেটে বরাদ্দ পাওয়া গেলে প্রস্তাবগুলো কার্যকর হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলোচ্যসূচি পর্যালোচনা করে দেখা যায়, ৮ শ্রেণীতে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন সৎকারসহ লাশ পরিবহনের জন্য বিদ্যমান অনুদান বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বীরশ্রেষ্ঠের বিদ্যমান ভাতা ৩০,০০০ থেকে বাড়িয়ে ৭০,০০০ টাকা, মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা জনপ্রতি ১০,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা ও বিজয় দিবস ভাতা ৫,০০০ থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা। জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমবারের মতো স্বাধীনতা দিবস ভাতা জনপ্রতি ১০,০০০ টাকা ও নববর্ষ ভাতা ২,০০০ থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরুত্তম ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা, বীরবিক্রম ২০,০০০ থেকে বাড়িয়ে ৩৫,০০০ টাকা, বীরপ্রতীক ২০,০০০ থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা এবং যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সম্মানী সর্বোচ্চ ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন, সৎকার, ধর্মীয় অনুষ্ঠান ও লাশ পরিবহনের জন্য বিদ্যমান অনুদান জনপ্রতি সর্বনিম্ন ৫,০০০ থেকে সর্বোচ্চ ১৪,৯০০ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৩০,০০০ থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বর্তমানে ২০,০০০ টাকা হারে ২ লাখ বীর মুক্তিযোদ্ধা সম্মানী পাচ্ছেন। নথি অনুযায়ী মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশ মিলে মোট উপকারভোগী ২,১২,৫৮৫ জন। জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম বলেন, মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা ভাতা ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ করার প্রস্তাব করা হয়েছে, যাতে মুক্তিযোদ্ধারা আরও ভালো থাকতে পারেন। সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের প্রস্তাবে একমত হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই নেবে।